পাখি সব করে রব রাতি পোহাইল। প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশকে রক্ষা করে, আমাদের সুন্দর বননকে আরও সুন্দর করে তোলে। তো এই পাখি নিয়ে আমরা কিছু এখন আলোচনা করব। আমরা গৃহপালিত পাখি নিয়ে, অর্থাৎ এই পাখি বাসায় পুষলে কি হয়, ছেড়ে দিলে কি হবে। তা আমাদের সাথে আছে ডক্টর মিজানুর রহমান। আজকে এই পাখি পোষা নিয়ে এবং এর রোগবালাই নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। আমাদের সাথে আছে ডাক্তার মিজানুর রহমান, প্রাণী সম্পদ বিশেষজ্ঞ। ধন্যবাদ ইব্রাহিম ভাই, এবং আমরা জানতে চাই চ্যানেলকে এই চমৎকার একটা বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আমরা আমাদের সুখের বিষয়বস্তু হিসাবে আমরা পাখি ঘরে লালন পালন করি। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত একটা আনন্দের একটা খোরাক আসে হচ্ছে এই পাখি, পোষা পাখি। এবং বিভিন্ন কারণে আমরা একই ঘরে আসলে পাখি আমরা রাখি এবং আমরা একই ঘরে থাকি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু রোগ ব্যাধি পাখির মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়ে আসলে আমাদের সচেতনতা দরকার। পাশাপাশি পাখির পশম খুব সহজে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং আমাদের যদি হাঁপানি থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে বা এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু আমরা কিছুটা ঝুঁকির মধ্যে থাকি। তো এই বিষয়েও সবাই আসলে সচেতনতা দরকার। আমরা পাখিকে আমরা একসাথে কিভাবে আসলে পাখির সাথে আমরা আনন্দ ভাগাভাগি করব বা একসাথে থাকবো। এই বিষয়টা আসলে আনার একটা মূল উদ্দেশ্য, আমাদের দেশে ইদানিংকালে কিন্তু অনেক ধরনের পাখি মানুষ পালন করছে। একটা হচ্ছে কাকাতুয়া পালন করছে, টিয়া পালন করছে, শালিক পালন করছে, তারপরে কোনো কোনো ক্ষেত্রে আমরা চড়ুই পাখিকে পালন করতে দেখেছি। শুধু তাই না, এখানে আরও কিছু পাখি আছে যেগুলো নাকি বাজ পাখি একটা বলা হয় সেটা, তারপর আপনার মাছরাঙা পাখি পর্যন্ত আনে, ছোট ছোট পার্টি। এবং কোনো কোনো জায়গায় আমি শুনেছি লাভ বার্ডও তারা পালে, এত সব পৃথিবীর অন্যতম ছোট পাখি। এবং শুধু তাই না, মাছরাঙা পাখিও আনে। এই যে এত পাখি একই ঘরে যে বসবাস, মানুষ এবং পশু পক্ষী, তো এইটা কি সাধারণভাবে এই পশু পক্ষী থেকে যে পশম, যে রোগ জীবাণু, যা বিষ্ঠা থেকে যে আপনার কি বলে যেই ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয়, এগুলা মানব দেহের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে, আপনি যদি বিষয়টা বলতেন। হয়তো অনেকেই জানে না বিষয়গুলো। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে মানুষের যারা আমরা লালন পালন করতে চাই তাদের অবশ্যই এই বিষয়ে সম্যক জ্ঞান থাকা আসলে জরুরি। আমরা দেখি, আমরা বলি যে জেনেটিক ইম্পর্টেন্স, অর্থাৎ কিছু রোগ আমরা দেখতে পাই যেগুলো খুব সহজে পাখি থেকে মানুষের মধ্যে আসতে পারে। তো এই রোগগুলো সম্বন্ধে যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা পাখিকে আমরা খুব সহজে আমাদের লালন পালন করতে পারি। এছাড়া যদি আমরা সঠিকভাবে যদি তাদের মানে লালন পালন বা তাদের দেখভাল না করি, তাহলেও কিন্তু দেখা যায় যে পশম যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে বা বাতাসের সংস্পর্শে এসে আমাদের ইনহেলেশন হইতে পারে, যার ফলে অ্যালার্জির প্রবণতা বা এই ধরনের সমস্যা আরো বেড়ে যেতে পারে। তো এই বিষয়ে আমাদের আসলে সচেতনতা দরকার। আরেকটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনি যদি বলতেন, সেটা হচ্ছে সিটাকোসিস। এটা সম্পর্কে যদি একটু দর্শকদের। হ্যাঁ, আমরা যদি জেনেটিক ডিজিজ যদি বলি, তার মধ্যে অন্যতম একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে সিটাকোসিস। এটা প্রায় সকল ধরনের পাখির মধ্যে এবং এমনকি মুরগিরও এই সিটাকোসিস হইতে পারে। সাধারণত এটা এক ধরনের ব্যাকটেরিয়া, ক্লামাইডিয়া সিটাসি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা পাখির মধ্যে হয়। তো এই রোগ যখন হয় তখন মানুষের এটার সংস্পর্শে গেলে মানুষেরও হইতে পারে, যদি সে ভালনারেবল, যদি তার ইমিউনিটি কম থাকে বা সংস্পর্শে গেলে এই রোগটা হইতে পারে। তো এই রোগটা কিন্তু যে খুব সাধারণভাবে নেওয়ার মতো কিন্তু রোগ না। অনেক ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হইলে জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, ডায়রিয়া এই ধরনের সমস্যা থাকতে পারে। পাশাপাশি আরও মারাত্মক আকারে আমরা অনেক সময় দেখতে পাই গর্ভবতী মহিলাদের কিন্তু অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে। তো সুতরাং আমরা যখন পাখি লালন পালন করব, আমরা এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকব, যাতে এই সিটাকোসিস বা এই ধরনের রোগ মুক্ত যাতে পাখি আমরা একসাথে একই ঘরে আমরা লালন পালন করি বা একসাথে আমরা বসবাস করি। আরেকটা ডিজিজ আছে যেটা আমরা জানি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ বার্ড ফ্লু যেটাকে বলা হয়। এটার ভয়াবহতা এবং করণীয় কি, একটু সংক্ষেপে যদি বলতেন।
আমি আবার যদি বলি যে যেই রোগগুলো সাধারণত পাখি থেকে মানুষে আসে, যেটাকে আমরা জোনোটিক ডিজিজ বলি, তো সেই ক্ষেত্রে বার্ড ফ্লু একটা অন্যতম, যেটাকে আমরা বলি যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এক ধরনের ভাইরাস দ্বারা এই রোগ হয়। এটা সারা পৃথিবীতে এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়, এবং যেটা মুরগিতে খুব, আমরা যদি বলি আজ থেকে 20 বছর যাবত আমরা এই সমস্যায় ভুগতেছি। বিশেষ করে মুরগিতে যখন আক্রান্ত হয় প্রচুর মুরগি মারা যায় সারা পৃথিবীতে। এইভাবে মুরগি মানে যখন নিধন হয় তখন আমরা অনেক সময় দেখি যে মাংসের ক্রাইসিস হয়, ডিমের ক্রাইসিস হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই রোগটার ক্ষেত্রে, যদিও এটা আমরা বলি যে পাখি থেকে মানুষে আসতে পারে, কিন্তু এটার প্রবণতা আমরা দেখতে পাই অনেক কম। সারা পৃথিবীতে এই ধরনের কেস এখন পর্যন্ত 500-600-র মতো কেস পাওয়া গেছে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের কেস পাওয়া যায় না। তাহলে বাংলাদেশে কেন হইল না? আসলে এই রোগটারও অনেকগুলি টাইপ আছে। আমরা বলি যে H5N7, আরও অনেক ধরনের টাইপ আছে, যার ফলে আমাদের দেশে মুরগিতে সাধারণত এই রোগটা দেখতে পাই। মানুষের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত গত 20 বছরে আমাদের কোনো মানুষ আক্রান্ত হয় নাই। তো সুতরাং আমি বলবো মানুষ অন্তত এই বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক হওয়ার তেমন কোনো কিছু নেই। আরেকটা রোগ আছে ফাউল পক্স বা বসন্ত, যেটা এটা কি পাখির হতে পারে? হ্যাঁ, এবং এটাতে মানুষ কি এফেক্টেড হতে পারে? পক্স, ফাউল পক্স বা পক্স, এটা শুনলে মনে হয় যে মুরগির, এটা খুব কমনলি আমরা দেখতে পাই, বিশেষ করে পাখি কি হয় না? হ্যাঁ, পাখিরও হয়, পাখিরও পক্স হইতে পারে। আমরা দেখি যে ছোটকালে আমরা দেখতাম যে এই যে যখন মুরগি বাচ্চা দিত তখন এগুলা পক্সে আক্রান্ত হয়। এটা আবার আমরা এখন কমার্শিয়ালি যখন আমরা বাণিজ্যিক মুরগিতে আমরা দেখি, বিশেষ করে লেইং বার্ডে এটা সাধারণত এটা দেখতে পাওয়া যায়। কিন্তু মুরগির পক্স আর মানুষের পক্স কিন্তু এক না, এবং এটার জেনেটিক ইম্পর্টেন্স একেবারে নাই বললেই চলে, যেটা মুরগি থেকে মানুষে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম বা না বললেই চলে। তো সুতরাং এটা নিয়ে আতঙ্ক হওয়ার তেমন। এই যে আরেকটা আছে, আমরা তো কবুতর সহ প্রচুর পশু পক্ষী আমরা পালি বাসায়। বিশেষ করে পাখি পালন কিন্তু শহর এলাকায় অনেক বেশি, বিভিন্ন ছাদে, এমনকি ফ্ল্যাটের রুমে পর্যন্ত পালন করা হয়। এই যে পালন করা হয়, এতে কি হাঁপানি হওয়ার সম্ভাবনা কি আছে? হ্যাঁ, হাঁপানি খুব সহজেই হাঁপানি হইতে পারে, এবং পাখিতে আপনারা দেখবেন যে পাখিতে কিন্তু মাইট আক্রান্ত হয়। আমরা দেখি যে পাখির মানে পশমে, পাখির গায়ে, পাখির মধ্যেই কিন্তু মাইট আক্রান্ত থাকে। তো মাইট জিনিসটা কি? মাইট একটা পরজীবী হচ্ছে মাইট। তো সেই ক্ষেত্রে এটা যখন মানুষের মধ্যে, মাইট কিন্তু মানুষেরও আক্রান্ত হয়। আমরা অনেক সময় দেখি যে সারা শরীর মনে হয় যে কিছু একটা হাঁটতেছে, কোনো একটা পোকা হাঁটতেছে, আমরা অনেক সময় চুলকাই। এটা খুব মারাত্মক। এই ক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা ইনহেলেশন বলবো না, মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং এই মাইট আক্রান্ত হয় শরীরে গিয়ে এটা কিন্তু ফুসফুসে আক্রান্ত হইতে পারে। তো আবার পশম, যেহেতু পশমের মাধ্যমেও মাইট থাকে, তো পশমও তো খুব সহজেই ইনহেলেশনের মাধ্যমে ফুসফুসে আক্রান্ত হইতে পারে। তো সুতরাং ভালনারেবল গ্রুপ, যাদের ফুসফুসের সমস্যা আছে, হাঁপানি আছে, অ্যালার্জি আছে, তাদের জন্য কিন্তু অতি সতর্কতার সহিত এই পোষা পাখি আসলে একই ঘরে লালন পালন করা উচিত। আচ্ছা, আমার শেষ প্রশ্ন এটা জানতে চাওয়া, আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা পাখি হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে কবুতর। এই কবুতর সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ দিয়ে একটা তথ্য আমাদের দর্শকদের যদি দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। হ্যাঁ, কবুতর আসলে আমরা বলবো যে কবুতর শুধু আমাদের সঙ্গী না, কবুতর আমাদের ইকোনমিকের চাহিদাও কিন্তু পূরণ করে। অর্থাৎ কবুতর খুব র্যাপিডলি বাচ্চা দেয়, এবং বাচ্চাটাও খুব অল্প বয়সে আমরা খেতে পারি, এবং অনেক পুষ্টি। এটা সেই আদিকাল থেকে চলে আসছে যে কবুতরের মাংস পুষ্টিকর এবং খুব টেস্টি। তো সেইভাবে কবুতর এখন লালন পালন করা হয়। তো আমি বলবো যে পাখি, কবুতর যদি জেনেটিক ইম্পর্টেন্স বা আমরা রোগ জীবাণুর কথা যদি বলি, তাহলে সাধারণত রোগ জীবাণু খুব কম। একটাই সিটাকোসিস একটা সমস্যা যেটা মানুষের মধ্যে আসতে পারে, আর হচ্ছে পশম থেকে
পশম থেকে পশমের যদি ইনহেলেশন হয়, যাদের হচ্ছে আমি যেটা বললাম যে যাদের হাঁপানি আছে, অ্যালার্জি আছে, এই ধরনের যাদের সমস্যা আছে, তাদের জন্য আসলে কিছুটা রিস্কি হয় যে একই ঘরে বা একসাথে যদি লালন পালন করা হয়। এছাড়া তেমন পাখির ক্ষেত্রে তেমন অসুবিধা নাই, যদি সুন্দরভাবে তাকে ক্লিনিং করা হয়, তার বিষ্ঠাগুলি যদি পরিষ্কার করা হয়, তাকে যদি পর্যাপ্ত নারিশমেন্ট করা হয়, তাকে যদি নিয়মিত পরিচর্যা এবং পরিষ্কার রাখা যায়, তাহলে কোনো সমস্যা নাই। ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ পাখির সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক তথ্য শুনলাম। ডাক্তার মিজানুর রহমান আমাদের সাথে ছিলেন এবং তার এই অভিজ্ঞতা থেকে আমরা অবশ্যই উপকৃত হলাম এতক্ষণ আলোচনার জন্য। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।